যে জিনিসটা প্রথমেই চিন্তা করবেন সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ব্যবসা করেন প্রতিদিনই আপনার লাভ হবে না, প্রতি মাসে লাভ হবে না, লাভ লস হিসাব করেই আমাদের ব্যবসা চলে। তা আমরা শেয়ার বাজারে যে কোম্পানিগুলোর শেয়ার কিনতেছি ওগুলাও এরকম। তার মানে শেয়ার বাজারে একটা শেয়ার কেনার মানে হচ্ছে একটা কোম্পানির অংশীদারিত্ব আপনি কিনতেছেন। এখন কোম্পানিটা যদি ফান্ডামেন্টালি সবকিছু ভালো থাকে, সবকিছু থাকে, দিন শেষে আপনারা সে ইনকাম করে দিবেই। আর পাশাপাশি যদি আপনার ডিমান্ড ভালো হয়, সবকিছু থাকে, তাহলে আপনার ক্যাপিটাল গেইন হিসাবে শেয়ারের দামটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো এই জন্য আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গত ক্লাসে যেটা করছি সেটার পাশাপাশি এইটাও এডিশন করে নেই। প্রথমেই হচ্ছে আপনি যে কোম্পানি বা যেই ক্ষেত্রে ব্যবসা করতে চান, আগে নিজের পছন্দ মতো ব্যবসাটা আপনি নিজের মতো করে চুজ করবেন। আমরা অনেকেই আছি যেমন সুদি লেনদেন করতে চাই না, তো সরাসরি যারা ধরেন যে সুদের লেনদেনের সাথে জড়িত আছে যেমন ব্যাংকগুলা, আপনি চাইলে ব্যাংকের শেয়ার বাদ দিতে পারেন, আপনার দেখার দরকার নাই। হয়তো ইসলামিক একটা দুইটা ব্যাংক আছে বা ইসলামিক ফাইন্যান্স আছে, সেগুলোর শেয়ার আপনি কিনতে পারেন। এটা আপনার চয়েসের উপর নির্ভর করে যে আপনি ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে অথবা মিউচুয়াল ফান্ড এগুলাতে আপনি বিনিয়োগ করবেন কি করবেন না, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। তো আমরা বলবো যে আপনি যদি এগুলো বাদও দেন তেমন কোনো সমস্যা নেই, আপনি চাইলে ব্যাংকিং সেক্টরটা, এটা ছাড়া যে ইন্স্যুরেন্স সেক্টর আছে, এটা ছাড়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে, এই তিনটা সেক্টর আপনি বাদ দিতে পারেন। এখন সেটা আপনি ডিসাইড করবেন, আপনি করবেন কি না করবেন আপনার ব্যাপার। তাহলে ব্যবসা নির্বাচন করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, ওই পছন্দের দিকে যাবেন, অপছন্দও থাকতে পারে, ওইটা আপনি বাদ দিবেন। তাহলে যে ব্যবসার মধ্যেই আপনি দেখবেন যে কিছুটা স্থিতিশীলতা আছে। এখন আপনি বলবেন যে ভাই আমি কি করে বুঝবো কোন ব্যবসাটা স্থিতিশীল ব্যবসা। এখন এইটা যদি আমরা আমাদের কমন সেন্সটা প্রয়োগ করি, দেখবেন যে আপনার যেমন আপনি টাকা থাকুক অথবা না থাকুক, আপনার রোগ হইলে ওষুধ কিনতে হয়, কিছু করার নাই। আপনার ডেইলি প্রতিদিন আপনি কি করেন, আপনার কিছু হ্যান্ড ওয়াশ আছে, সাবান আছে, এগুলা প্রতিনিয়ত চলতেই আছে। আপনি ধনী হইলেও কিনেন, গরিব হইলেও কিনেন। তার মানে এমন কিছু ব্যবসা আছে যেটা টাকা পয়সা থাকলেও ওই ব্যবসাটা চলে, না থাকলেও চলে। তার মানে একটা আমরা ওষুধ সেক্টরটা বলতে পারি, আর্থিক মন্দা যতই চলুক, আপনার ফ্যামিলিতে কেউ অসুস্থ হইলে জায়গা জমি বিক্রি করে হইলে আপনি চিকিৎসা করাবেন, তার মানে ওই কোম্পানির ব্যবসাটা চলবে। এটা ছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যারা ব্যবসা করে ওইগুলাও চলবেই চলবে। তো এইরকম আপনি নিজে থেকে নিজে স্থিতিশীল ব্যবসা খোঁজার চেষ্টা করবেন। হয়তো ভবিষ্যতে আরো নতুন কোম্পানি আসবে, আপনার মতো করে আপনি ট্রাই করবেন বের করা যায় কিনা। এরপরে যেই জিনিসগুলাতে আমরা গত ক্লাসে আপনাদের ইপিএসটা দেখাইছি, তো সেটা তো আপনি একটা রিপোর্ট দেখে বুঝতে পারতেছেন। কিন্তু ওভারঅল ধরেন যে আপনার ছোট এলাকার মধ্যেও 10টা দোকান আছে, মুদি দোকান আছে, ফার্মেসি আছে, সিমেন্টের দোকান আছে, রড সিমেন্টের দোকান আছে। এখন ওই ক্ষেত্রে আপনি চুজ করেন যে কোন ব্যবসাটা আসলে ভবিষ্যতে আরো প্রেসার ঘটবে, আশেপাশে আরো ব্রাঞ্চ খোলা যাবে, দেশের বাইরে যাবে। তো এই রকম উন্নয়নমূলক যেগুলার ভবিষ্যৎ ভালো, এই রকম ব্যবসাটা আপনি সিলেক্ট করবেন। আজকে না হোক 1 বছর পর আরো নতুন নতুন সেক্টর আসতে পারে, নতুন নতুন জিনিস আসতে পারে। তাহলে 1 নম্বর দায়িত্ব হচ্ছে আপনি ব্যবসার ক্ষেত্রটা আপনার মতো করে চুজ করবেন। এই জিনিসগুলো আপনি এগুলো একটু নজরে রাখবেন যে এইটা আছে কিনা ওই ব্যবসার মধ্যে। এখন আসি আমরা যেই সেক্টরগুলো আপনি সিলেক্ট করলেন, 3টা 4টা 5টা, অথবা আমরাও আপনাদেরকে সম্ভবত একটা পিডিএফ দিয়েছি, সেখানে সম্ভবত কিছু সেক্টর সিলেক্ট করা আছে, যদি আমাদের ভুল না হয় সম্ভবত। এখানে যেমন ধরেন যে আমরা এখানে টেলিকমিউনিকেশন সেক্টরটা আছে, এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আছে, ফার্মা সেক্টর আছে, এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার আছে, এটা ছাড়া ফুড আছে, ট্রাভেল আছে, টেক্সটাইল আছে, মিসিলিনিয়াসটাও দেওয়া আছে, সিমেন্ট আছে, এবং ব্যাংকটা আমরা সবার শেষে রাখছি। তার মানে সেক্টরে কিন্তু অভাব নেই। তাহলে এই যে এতগুলা সেক্টরের মধ্যে মোটামুটি বাংলাদেশে আমরা অন অ্যাভারেজে হিসাব করলে 400-র মতো, প্রায় 397টা কোম্পানি আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আপনার তো এতগুলা কোম্পানি দরকার নাই, 22টার মতো সেক্টর আছে। তো ওগুলা থেকেও আপনি যাচাই বাছাই করে দেখেন যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সেক্টর, অথবা আরো কমিয়ে দিতে পারেন আপনি, ব্যাংকিং সেক্টরে না গেলে 9টা সেক্টর হয়ে গেল। তার মানে আপনি আগে সেক্টরগুলো সিলেক্ট করে নেবেন যে আমি এই সেক্টরে আমি ব্যবসা নিয়ে থাকতে চাই। এখন এই প্রতিটা সেক্টরে তো আবার একাধিক কোম্পানি পাবেন, ভালো আছে, খারাপ আছে, সবকিছুই আছে।
তো ওইখান থেকে আপনি ট্রাই করবেন যে প্রতিটা সেক্টরের যেগুলা লিডিং কোম্পানি আছে, মানে যেগুলা ভালো, মার্কেট ভ্যালু ভালো, মার্কেটে সুনাম আছে, ওইগুলার মধ্যে আপনি প্রাথমিক অবস্থায় বিনিয়োগ করার চেষ্টা করবেন। পরবর্তীতে যখন আপনি 6 মাস 1 বছর থাকবেন, এটা ছাড়া শেয়ার বাজার রিলেটেড যদি আপনি আরো একটু পত্রিকাগুলা দেখেন, পড়াশোনা করেন, নতুন কোম্পানি আসে, তখন হয়তো আপনি আরো ধীরে ধীরে অন্য কোম্পানিতে আপনার মতো করে আপনি যাইতে পারেন, তখন আপনার রিস্ক আপনি নিতে পারবেন। তাহলে সেক্টর সিলেক্ট করার পরে আমাদের দায়িত্ব হচ্ছে ওই সেক্টরের যারা টপ আছে, যারা গত 5-10 বছরে ভালো করছে, দ্রুত তারা গ্রোথ করতেছে, তারা ডিভিডেন্ডটাও দেয়, এইরকম কিছু কোম্পানি সিলেক্ট করবেন। তো এখানে আমরা আপনাদের জন্য কিছু সিলেক্ট করে দিয়েছি। আমরা রিকোয়েস্ট করব যে আপনি যে ওয়েবসাইটগুলা যেগুলোর মধ্যে আমরা বিভিন্ন শেয়ারকে যাচাই বাছাই করি, এই 30টা আপনি ওইখানে ফেভারিট লিস্টে রেখে দিতে পারবেন। তাহলে যখনই আপনি ওই ওয়েবসাইটটা খুলবেন, এই শেয়ারগুলোর ব্যাপারে আপনি সেখানে আপডেট পাবেন, কোনটার দাম কেমন বাড়তেছে না কমতেছে, এরকম আপনি পাবেন। আর এই 30টা কোম্পানি জাস্ট আমরা বলতেছি না যে আপনি এই 30টার মধ্যে কিনেন, এই 30টা আপনার ওয়াচ লিস্টে রাখবেন। এখান থেকে যাচাই বাছাই করে আপনি 5টা 6টা 7টা বা অ্যামাউন্ট যত বাড়বে, ম্যাক্সিমাম 12টা পর্যন্ত যাইতে পারেন, আরো বেশি চাইলে 15টা পর্যন্ত যাইতে পারেন, এর বেশি আমাদের দরকার নাই। কারণ আপনি 10 কোটি টাকা বিনিয়োগ করবেন না, আমরা ভালো করেই জানি। তো অতএব বেশি সেক্টরে বিনিয়োগ করলে আপনার লাভ কিন্তু হবে না। কারণ দেখেন যে 5টাতে আপনি লাভ করলেন, 5টাতে লস করলেন, দিন শেষে আপনার জিরো। তো তার চাইতে ভালো আপনি যদি একটু রিস্ক নিয়ে ভালো কোম্পানিতে বিনিয়োগ করেন, আপনার জন্য বেস্ট হবে। তাহলে এই সেক্টরের মধ্যে আমরা যদি বলি যে দেখেন, টেলিকমিউনিকেশনে বাংলাদেশে মোটামুটি 4টা আছে, তার মধ্যে 2টা শেয়ার বাজারে আছে, জিপি আছে, রবি আছে, দুইটাই আছে। এখন রবিটা শেয়ার বাজারে নতুন, গ্রামীণ ফোনটা পুরাতন। তাহলে গ্রামীণ ফোনের 2009 থেকে 25 পর্যন্ত আমরা তার পারফরমেন্সটা যাচাই করার সুযোগ পাচ্ছি। আর রবিটা আমরা দেখতেছি যে তারা ধীরে ধীরে গ্রো করতেছে, তাদের আয়টাও আমরা গত ক্লাসে দেখাইছি যে গ্রামীণ ফোনের যত টাকা আপনি ইনভেস্ট করবেন, অত টাকা রবিতে করলে তাদের ইনকামটা কম আপাততর জন্য। তাহলে এই সেক্টরে আপনি গ্রামীণ ফোনটা আপাতত সিলেক্ট করতে পারেন যে ঠিক আছে, আমি টেলিকমিউনিকেশন সেক্টরে গ্রামীণ ফোনটার মধ্যে বিনিয়োগ করব। যদি এই রিলেটেড আপনি আরো কোনো তথ্য পান, কোনো নিউজ পান, এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি আমরা যাই, মূলত এখানে 3টা কোম্পানি আমরা টপে পাবো, তার মধ্যে 2টা কোম্পানি একই কোম্পানি মোটামুটি বলতে পারি। এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে রড যেগুলো আছে, বিএসআরএম লিমিটেড, তো এই কোম্পানিটা যেটা আছে এটা লিডিং পজিশনে আছে। আর আমরা ওয়ালটন সবাই জানি, ঠিক আছে, ওয়ালটনের কিছু আপনার খারাপ দিক আছে, ভালো দিক আছে, যাচাই বাছাই করার জন্যই তো আমরা এই কোর্সটা করলাম। তো সেগুলো যাচাই বাছাই করে যদি আপনার মনে হয় যে না আমি এটাতে বিনিয়োগ করতে পারি, অবশ্যই করা যায়। ফার্মা সেক্টরে দেখেন যে বাংলাদেশে অনেকগুলো ভালো ভালো কোম্পানি আছে, কিন্তু সব সময় তো আর সব কোম্পানি ভালো চলে না। তো ওইখান থেকেও আমরা আপনাদের জন্য এখানে মোটামুটি, যেমন ধরেন যে রেনেটাটাও আছে। তো এটার মধ্যে আমরা বলেছি যে কোম্পানির অতীত কিন্তু খুব ভালো, কিন্তু তাদের ব্যবসা সম্প্রসারণের কারণে আগামী 6 থেকে 1 বছর অতটা লাভ সেখানে আমরা পাবো না। তারপরেও আপনি যদি ধৈর্য যদি থাকে, আপনি এন্ট্রি নিতে পারেন। এরপরে স্কোয়ার ফার্মাটা, তো এটা বর্তমানে সবচেয়ে লোয়েস্ট দামে চলতেছে, একটা ব্লু চিপ কোম্পানি হিসাবে আপনি চাইলে কিনতে পারেন। ইবনে সিনাটাও আছে, এটা ছাড়া একমি ল্যাব আছে, আর হচ্ছে যে মেরিকো। এখন এইগুলার মধ্যে আপনি যেইটা আপনার কাছে ভালো লাগবে বা আপনি নিজেও একটু বোঝার চেষ্টা করবেন, যে কোনো একটাতে আপনি বিনিয়োগ করতে পারেন অথবা 2টাতে করেন। তো এইরকম প্রতিটা সেক্টরের আমরা নামগুলো এখানে দিয়েছি। তো এখান থেকে আজকের ক্লাসে আমরা 2টা বা 3টা আপনাদেরকে বলে দিব যে এইভাবে আপনি একটু খোঁজার চেষ্টা করবেন, অথবা ধীরে ধীরে পরবর্তীতে আমরাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে এই কোম্পানিগুলো আর কি কি ব্যবসা করতেছে। তো তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমি যে এত টাকা বিনিয়োগ করলাম, কোম্পানিটা কি করে, এটাই হচ্ছে মূল জিনিস। তাহলে আমাদের মূল যে জিনিসটা আসলো সেটা হচ্ছে যে আমরা যেই সেক্টরের ক্ষেত্রে বিনিয়োগ করব, ওই সেক্টরের টপ ভালো কোম্পানিগুলো দেখার চেষ্টা করব। এখন অন্য কোনো সেক্টরেও যদি আপনি যান, সেক্ষেত্রেও ওই জিনিসটা আপনি করবেন। যেমন আমরা সিমেন্ট সেক্টরের কথা বলছি যে অন অ্যাভারেজে সিমেন্ট সেক্টর বাংলাদেশে বর্তমানে যেভাবে চলতেছে, এভাবে বিনিয়োগ করলে আপনি দিন শেষে লাভ পাবেন না, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাদের নর্মাল সেল। আর আগামী 5 বছর ধরেন যে যদি বিএনপি সরকার ক্ষমতায় থাকে, আমরা গতবারই বলেছি যে তাদের লিডারের কথা হইলে আমরা বড় কোনো প্রকল্পে হাত দিব না,
আর বড় প্রকল্পে যদি হাত না দেয় অতিরিক্ত সেল হবে না, সেল না হলে অতিরিক্ত ইপিএস বাড়বে না, নর্মাল যেগুলো আছে সেগুলাই চলবে। তার মানে আপনি যদি বিপুল পরিমাণ লাভের আশা করেন সিমেন্ট সেক্টর থেকে আপাতত আপনার দূরে থাকতে হবে। কিন্তু আপনি যদি নর্মাল গ্রোথের চেষ্টা করেন আপনি করতে পারেন। আবার আমরা এটাও বলছি যে হঠাৎ করে যদি কোনো কোম্পানি তারা দেশের বাইরে এক্সপোর্ট করতে পারে, অনুমতি পায়, তখন আবার ভাগ্যটা অন্য হয়ে যাবে। তো এই জন্য এই রিস্ক জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। যে কোনো সেক্টর যখন আমরা সিলেক্ট করব, কোম্পানিটা সিলেক্ট করব, তাহলে আমরা ওই সেক্টরের ভালো কোম্পানিটা নিব, মার্কেট লিডার আছে সেটা নেওয়ার চেষ্টা করব, এবং যেটার ভবিষ্যতে থাকবে, এমন না যে 2 বছর পরে বন্ধ হয়ে যাবে, বা যে কোম্পানিটার ভেজাল চলতেছে। যেমন ধরেন যে ভ্যাকসিনকো আছে ওষুধ ফার্মার মধ্যে, কিন্তু ওইটার মধ্যে একটু ঝামেলা, আমরা সবাই জানি মালিকানা নিয়ে ঝামেলা। তো ওইটাতে আপনি যতই সস্তাই হোক ওইটাতে বিনিয়োগ না করাই আপনার জন্য ভালো। কারণ একটা জায়গা যেমন যেখানে ধরেন যে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, প্রতিদিন মারামারি হয়, তো জায়গাটা যতই সস্তা হোক আপনি যাবেন না ওইখানে মারামারির মধ্যে। তো এইরকম কিছু কোম্পানি আপনি বাইরে থেকে নিউজ পাবেন যে এখানে গন্ডগোল চলতেছে, অতএব যত সস্তাই হোক যত ভালোই হোক আপাতত দূরে থাকাটাই সবার জন্য ভালো। এরপরে যেটা হচ্ছে যে এই যে কোম্পানিগুলা যেগুলার এগুলার ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার একটু ধারণা যদি আপনার থাকে তাইলে ভালো। এখন এই ধারণা আপনি একদিনে কিন্তু পাবেন না, যে কোন কোম্পানিটার ম্যানেজমেন্ট কারা আছে, তাদের অতীত ইতিহাস কি, তাদের নামে কোনো মামলা আছে কিনা, কোনোবার জেল খাটছে কিনা, দুর্নীতির অভিযোগ আসছে কিনা। তো আপনি যখন ওই 30টা থেকে 10টা বা 5টা কোম্পানি নিয়ে আসবেন তখন কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। তাই এই যে আমি যে কোম্পানি বা যে গ্রুপের মধ্যে বাংলাদেশে বেশিরভাগই দেখবেন যে বড় বড়, যদি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বাদ দিয়ে প্রতিটাই পারিবারিক কোম্পানির মতো বলতে পারি। যেমন ধরেন যে স্কোয়ার কোম্পানিটাও বলতে গেলে একটা পারিবারিক কোম্পানি থেকে বড় হয়েছে, টোটাল কন্ট্রোলটা এখনো ওই পরিবারের মধ্যেই। বিএসআরএম রডটাও একটা পারিবারিক কোম্পানির মধ্যেই আছে, এই ওয়ালটনটাও একটা পারিবারিক কোম্পানির মধ্য থেকেই বড় হয়ে আসছে। তো একটু পত্রিকায় খোঁজ নিলেই কিন্তু আপনি তাদের ইতিহাস বা কোনো দুর্নীতি মামলা প্রতারণা এগুলা হয়েছে কিনা জানতে পারবেন। তো এটার জন্য সময় লাগবে, একদিনে পারবেন না। তবে এইটা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাইলে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন, কারণ আপনি দিন শেষে জানেন যে কোম্পানিটা আজকে না হোক কালকে ভালো করবেই। তাহলে এই 3টা জিনিস আগে মাথায় নিবেন। আশা করি যে আগামী 1 বছর 2 বছর 5 বছরে বাজারে আরো নতুন অনেক কোম্পানি আসবে। তো তখন আপনি নিজেরটা নিজেই তার জিনিসটা বুঝতে পারবেন যে এই কোম্পানিতে আমি কিনবো না বিরত থাকবো।